আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি, তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়ো, ওকে, এবার তোমাদের সবথেকে বেশি প্রেশার থাকে কোথায়? ফিজিক্সে। এবার বায়োচ্যাম্পের তরফ থেকে কিন্তু ফিজিক্সের জন্য একটা সাজেশান অলরেডি তোমাদের আপলোড করে দেওয়া হয়েছিল এবং ওই সাজেশানটা অনেকে পারচেস করেছো, অনেকের কাছে হয়তো ভিডিওটা পৌঁছায়নি। আমি তোমাদের এতটুকু বলে দিই, তোমরা যারা ফিজিক্স নিয়ে টেনশনে আছো, আর ফিজিক্সে তোমাদের দেখি 35টা এমসিকিউ থাকবে, আর তোমাদের ওই 35টা এমসিকিউ করতে হবে, ওকে। এবার কি হচ্ছে, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি, সাজেশান তো তোমাদের অলরেডি আছে, লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে গিয়ে দেখবে সাজেশানটা, পারলে ওটা একটু পারচেস করে নিও, নাহলে ইউটিউব থেকে স্ক্রিনশট করে প্রশ্নগুলো সমাধান করে নিও। প্রশ্ন আর উত্তর রেডি করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, ওকে। ওর বাইরে থেকে প্রশ্ন যদিও আসে, কিন্তু কি হবে যে মানটা হয়তো আলাদা থাকবে, প্রশ্ন কিন্তু এর বাইরে থেকে হবে না। এবার আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা ফিজিক্সের ক্ষেত্রে আরেকটা সবথেকে বেটার হয় ছায়া প্রকাশনীর বই। এবার ছায়া প্রকাশনের বইতে কি আছে, এমসিকিউ দেওয়া আছে অনুশীলনীতে, ওগুলো তোমাদের সলিউশনটা মাস্ট ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি কী বলে দেখি, যে সলিউশনটা আমি নিজের হাতে, আমি ওটা পেন টেপে টাইপ করে কি করেছি, যে ওটা তোমাদের তো মানে নর্মালি একটা লাইভ ভিডিও যার মাধ্যমে ওই প্রশ্নগুলো সলিউশন। এবার তোমরা কি ওখানে যদি বেশি সময় না দিতে পারো, তোমরা কিন্তু পিডিএফটা এখান থেকে কালেক্ট করতে পারো। তো আমি কি করব, যে তোমাদের কিছু প্রশ্নগুলো আলোচনা করে দিব, যাতে তোমরা এটা না বলো যে স্যার আমাদের টুকলি শেখাচ্ছে, বা এরকম করে পিডিএফগুলো যদি আমরা সলিউশনগুলো পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারলাম না। তো যদি এতটাও কম বুদ্ধি থাকে, আমি কি করেছি, যে ছায়া প্রকাশনীর যে অনুশীলনীগুলো আছে ওগুলোর সলিউশন করেছি। সলিউশন সব থেকে ইজি মেথডে, এর থেকে সহজ মেথডে আর সলিউশন হয় না। আমি দেখেছি যে অনেক রকম পদ্ধতিতে সলিউশন করা যায়, কিন্তু সব থেকে সহজে যেটা তোমরা মনে রাখতে পারবে ওইভাবে আমি পিডিএফটা রেডি করেছি। এবার তোমাদের কি আছে, বেশি না, যে তোমাদের যে ছায়া প্রকাশনীর বইতে ইলেকট্রিক ফিল্ডের যে চ্যাপ্টারটা আছে, ওর ক্ষেত্রে 58টা এমসিকিউ আছে। 58টা এমসিকিউ কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখান থেকে কী করবে, স্ক্রিনশট করে নিতে পারো, অথবা তোমরা যে নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ছায়া প্রকাশনীর পুরো বইয়ের এমসিকিউ এর সমাধানটা পেয়ে যাবে, ওকে। আর তোমাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ অনুশীলনী থেকে ছায়া প্রকাশনীর করে নিলে কিন্তু পরীক্ষায় আর কোনো প্রেশার থাকবে না। এবার তোমরা দেখো, চলো ভিডিওটা শুরু করি, ওকে। আমি কিন্তু বেশি আলোচনা করব না, কয়েকটা প্রশ্ন জাস্ট আলোচনা করে দিব তোমাদের বোঝার সুবিধার্থে, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, ওকে। তাহলে বলবে স্যার আমাদের শুধু পিডিএফটা নিয়ে আমরা কী করবো, সলিউশন নিয়ে কী করবো, আমরা তো বুঝতে পারিনি। ওই কথাটা যদি না আসে, তাহলে দেখো আমি নর্মালি তোমাদের কয়েকটা প্রশ্ন বলেছি। প্রথম প্রশ্নটা কী আছে দেখো, এখানে তোমরা সাইডে প্রশ্ন দেখতে পাচ্ছ, আর হচ্ছে উপরে সলিউশন দেখতে পাচ্ছ, ওকে। তো দেখো সাইডের প্রশ্নটা দেখো কি বলেছে, কিউ পরিমাণের দুটি সমমানের আধান সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধান রাখা হয়েছে। তো তোমরা ওখানে দেখো, ওখানে তোমাদের কি বলছে, যে এবার ওই কিউ এর মানটা জিজ্ঞেস করেছে সাম্য অবস্থায় যদি থাকে। আচ্ছা আমি তোমাদের একটা নর্মাল কথা বলি, তোমরা ওখানে আমি ওটাকে জুম করে দিচ্ছি, তোমরা দেখো, দেখতে পাচ্ছ তো। একটা কথা বলো, দুটো সমমানের আধান আছে কিউ আর কিউ, ওদের মাঝের ডিস্টেন্স যদি ডি ভাবি, ওদের মাঝখানে এমন একটা কিউ আধান রেখেছি, মনে করি ওটা ছোটো হাতের কিউ আধান আছে, ওকে। ওখানে দেখো, এবার ওটা প্লাস না মাইনাস ওটা পরে বলবো, মনে করি ছোটো হাতের কিউ আধান আছে, তাহলে কিউ থেকে বড় হাতের কিউ থেকে ছোটো হাতের কিউ এর ডিস্টেন্স কত হবে, ডি/2, আর ছোটো হাতের কিউ থেকে আরেকটা বড় হাতের কিউ এর ডিস্টেন্স কী হবে, ডি/2। এবার আমাকে কি করতে হবে, সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে নেট ফোর্স 0 হবে, ওকে। লেখা আছে নেট ফোর্স 0। তাহলে প্রথম আমাকে কি করতে হবে, এই দুটো আধানের উপর আমাদের ক্রিয়াশীল বের করতে হবে, তারপর সেই দুটো আধানের ক্রিয়াশীল বল। তাহলে দেখো বড় হাতের কিউ বাম দিক আর এ কিউ এর মাঝে ক্রিয়াশীল বল কী হচ্ছে, যে সাম্য অবস্থায় মানে যে কোনো একটা আধানকে স্থির রেখে দিতে হবে। তাহলে আমি ভাবলাম হয়তো এই লাস্টের আধানটা আমার ওইটা হচ্ছে, ওর উপর আমরা ক্রিয়াশীল বল নির্ণয় করবো, ওকে। তাহলে দেখো ওখানে কী হবে, কে কি কিউ আপন ডি/2 এর স্কোয়ার। ওই বড় হাতের কিউ আর ছোটো হাতের কিউ মিলে যে ফোর্সটা লাগাবে কোন দিকে লাগাবে, এদিকে লাগাবে, ঠিক আছে। তারপরে বড় হাতে কিউ এর জন্য এই বড় হাতের কিউ এর উপর যে আকর্ষণ বলটা কী হবে, কে কিউ ইন্টু কিউ বাই ডি, পুরোটা এখান থেকে দূর অব্দি কী হবে, ডি, তো ডি এর স্কোয়ার, বুঝতে পারছো। দেখো এবার আমি নর্মালি একটা কথা বলে দিচ্ছি, আমি বললাম লাস্টের যে কিউ আধান, আমার কথা জাস্ট এতটুকু মনে রাখো, ওখানে বলেছে একটা কিউ আধান প্লাস কিউ আর একটা প্লাস কিউ আধান এরকম আছে, মাঝের একটা ডিস্টেন্সে আমার ছোটো হাতের কিউ রাখা আছে। তো ছোটো হাতের কিউ এর জন্য লাস্টের যে বড় হাতের কিউ আছে ওর উপর ক্রিয়াশীল বল কত হবে, কে ছোটো হাতের কিউ বড় হাতের কিউ বাই ডি/2 এর স্কোয়ার, কারণ ডিস্টেন্স বিটুইন বড় হাতের কিউ আর ছোটো হাতের কিউ হচ্ছে ডি/2, ওকে। এবার আমি বলছি ওদিকের যে আধানটা আছে কিউ, ও এ কিউ এর উপর ক্রিয়াশীল বল কী হবে, বড় হাতের কিউ আপন ডি স্কোয়ার, পুরো ডিস্টেন্স ডি। তো এটা হচ্ছে সাম্য অবস্থায় কখন থাকবে, যখন হচ্ছে দুটো সমান হয়, নেট ফোর্স 0 হয়, ওকে। তাহলে এখানে দেখো, তাহলে আমি ক্যালকুলেশন করলে কিউ সমান কী বেরোচ্ছে, কিউ আপন 4। এবার আমি এটা জিজ্ঞেস করবো যে ওটা নেগেটিভ না পজিটিভ। যদি ছোটো হাতের কিউটা পজিটিভ হয়, তাহলে এদিকের যে কিউ আছে ওকে বিকর্ষণ এদিকেও করবে, আর সেও বিকর্ষণ এদিকেও করবে, সাম্য অবস্থায় তো থাকবে না। যদি এটা নেগেটিভ হয়, তাহলে এ এদিকে টানবে, সে এদিকে ঠেলবে, তাহলে সাম্য অবস্থায় থাকবে। ওই জন্য যে এখানে কিউ এর মানটা হচ্ছে ক্যাপিটাল কিউ/4, কিন্তু ওর মানে মানটা হচ্ছে অভিমুখটা হচ্ছে নেগেটিভ, মানে চিহ্নটা হচ্ছে নেগেটিভ, বুঝতে পেরেছো।
পরে যে প্রশ্নটা তোমরা দেখো, দুটি আহিত কোণার মধ্যে দূরত্ব, এখানে দেখো প্রশ্নটা, দুটি আহিত কোণার মধ্যে দূরত্ব যদি ডি থাকে আর বিকর্ষণ বল যদি 9 নিউটন হয়, দূরত্ব 3d করে দেওয়া হলো, তাহলে ওদের বিকর্ষণ বল কত হবে? নর্মাল কোশ্চেন। তো এই যে সূত্রটা থেকে আমরা কি জানি, F = 1/4πε0 Q1 Q2 / r², মানে ডিস্টেন্সটা, এটাই তো সূত্র। তাহলে ওকে যদি ডি ভাবি তাহলে কি হবে? Q1 Q2 / d², মানে এভারেজেস কী হবে? 1/d²। কুলম্বের সূত্রটা বলছিল যে দূরত্ব বাড়লে বল কমবে। তাহলে এবার আমি দুটো বলবো, একটাকে F2 আর একটা F1 বলবো। তো F2/F1 কী হবে? উল্টো হবে d1/d2। তো প্রথম d1টা কত বলেছি? d, আর তারপরে d2টা কত বলেছি? 3d। ক্যালকুলেশন করলে 1/9। তাহলে F2 হচ্ছে কি? F1/9। F1 এর মান কত দিয়েছিল? 9 দিয়েছে। তো 9/9 মানে 1 নিউটন। ক্লিয়ার? এমসিকিউ বুঝতে পারছো না? আমি বেশি করেছি না, কিছুগুলো করিয়ে দিচ্ছি। ওকে, আর তোমাদের আমি পুরো পিডিএফটা দেখিয়ে দিব, যাতে অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু নিজেরা সলিউশন করতে পারো। আর আমি এই জন্য বলে দিচ্ছি যাতে তোমরা না বলতে পারো যে স্যার আপনি ওটা টুকে আমাদের এখানে দিয়ে দিচ্ছেন, টুকতে শিখিয়ে দিচ্ছেন, এরকম না। আরে বাবা দেখো, ওই টপিকগুলোকে কী করেছি? ইজি করেছি। আমি যে কঠিন কঠিন যে এমসিকিউ আছে, এত বড় বড় 2 পেজ 3 পেজ লেন্দি না করে এমসিকিউগুলোকে ছোটো ছোটো করে তোমাদের জন্য তুলে ধরেছি। ওকে, পরে যে প্রশ্নটা ইজি প্রশ্ন আছে, কিন্তু একে কঠিন বানালে অনেক বড় হবে। দেখো, Q1 + Q2 কে কিউ ধরেছে, দিয়ে বলেছে Q1/Q এর অনুপাত হবে এমন হবে যাতে Q1 Q2-র মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হয়। প্রথম কথা হচ্ছে Q1 আর Q2-র মধ্যে সর্বোচ্চ কখন হবে? তো এবার দেখো, আমরা সূত্রটা কি জানি, তোমাদের আমি ডাইরেক্ট একটা কথা বলি, তোমরা আমার কথা মন দিয়ে শোনো, ওখানে পরে দেখবে। আমরা একটা নর্মালি কি জানি, F = কি, সাইডের দিকে কোণে করা আছে কি, F = K × Q1 Q2 / r²। তাহলে ফোর্সের মান কখন বেশি হবে? যখন Q1 আর Q2-র গুণফল সর্বোচ্চ হবে, তখন তো ফোর্স বেশি হবে না, বুঝতে পারো নি? আরে এভারেজেস কী হবে? Q1 Q2। তো Q1 Q2-র যে গুণফলটা আছে ওটা যদি বেশি হয়, এর মান বেশি হবে। তাহলে এবার আমি ভাবলাম যে Q1 + Q2 যেটা Q আছে ওরকে আমি 1 ধরলাম। তাহলে কী হবে? Q1 আর Q2 যদি 1 হয় টোটালটা, তাহলে অনেকগুলো কন্ডিশন আছে। যদি Q1 0.1 হয় তাহলে Q2 কত হবে? 0.9। গুণ করলে কী হবে? 0.9। এবার এটা যদি 0.2 হয়, এটা কী হবে? 0.8। এটা যদি 0.3 হয়, এটা 0.7। এইভাবে গুণ করব। গুণ করতে করতে যখন এটাও 0.5 এটাও 0.5, এর অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ, যে গুণফলটা হচ্ছে 0.25 সর্বোচ্চ। তো এটাই হচ্ছে কি, যে এর যে ফোর্সের মানটা, কি বললাম বুঝতে পেরেছো? যে Q1 Q2-র যে নেট মানটা। তাহলে আমার এবার সূত্রের মান বসিয়ে দিই, Q1/Q2 Q1/Q। তো Q1 এর মান কত বেরিয়েছে? 0.5, আর Qটা কত আছে? 1। তাহলে উত্তর হবে 0.5। ক্লিয়ার? লাইক করে দাও। চলো পরের একটা 4-এর প্রশ্নটা দেখো। প্রশ্ন অনেক বড়, উত্তর এতটুকু। কি বলেছে? ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে। আচ্ছা, কোণাটির উপর ওয়াই অক্ষের ধনাত্মক বরাবর ক্রিয়াশীল, কোণাটির তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর। তাহলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল কী হবে? তো আমি নর্মালি ছবিটা তোমরা এখানে দেখো, ইলেকট্রন আছে, ইলেকট্রন কী হচ্ছে? ভি বেগে কোন দিকে যাচ্ছে? যদি আমি এদিকে দেখাই, তো আমার যে ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে ভি বেগে যাচ্ছে। আর ইলেকট্রিক, এটা এক্স অক্ষের দিকে যাচ্ছে ভি বেগে, আর ইলেকট্রিক ফিল্ড কি উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। তো নর্মালি আমরা জানি কোনো একটা আধান যদি থাকে, ইলেকট্রিক ফিল্ড কী করবে? আধানকে তার ডাইরেকশন নিয়ে যাবে। সাপোজ এইখানে একটা আধান আছে, এবার এই আধানে ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে আছে, ইলেকট্রিক ফিল্ড কী করবে? উপরের দিকে নিয়ে যাবে। এবার আধানটা নেগেটিভ আছে, তখন এদিকে যে ফোর্সটা লাগবে নিচের দিকে লাগবে, কারণ আধানটা নেগেটিভ। যদি আধানটা পজিটিভ থাকতো, ইলেকট্রিক ফিল্ড তার ডাইরেকশনে নিয়ে যেত। উল্টো আছে বলে সে কী করবে? উল্টো দিকে যাবে। তাহলে ঋণাত্মক ওয়াই অক্ষের উপর। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পারলাম? ওকে, আধান নেগেটিভ হচ্ছে মানে নর্মালি কি F = কি, Q × E, মানে হচ্ছে আধান আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে? ওই ইলেকট্রিক ফিল্ডের দিকে আধান যাবে, কিন্তু আধানটা যদি নেগেটিভ হয় তার উল্টো দিকে যাবে না, ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে। চলো পরের প্রশ্ন বলছে 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রন সংখ্যা কত আছে? তো এটা নর্মালি আমরা একটা ইলেকট্রনের মধ্যে কত আধান আছে? একটা ইলেকট্রন আধান কত? 1.6 × 10⁻⁻⁻19 কুলম। তাহলে 1.6 × 10⁻⁻90 কুলম আছে একটা ইলেকট্রন আধানে। তাহলে একটা আধানে মানে 1 কুলম্বতে কত আছে? একে কী হবে? 1/1.6 × 10⁻⁻19। ক্যালকুলেশন করলে কী হবে? ডিভাইড করলে 6.25 × 10⁻18। ক্লিয়ার? চলো পরে 6-এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। বলছে 1 কুলম্বকে ইউএসইউ আধানে, এটা তো নর্মাল একটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 6-এর দাগটা দেখো, 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। ওকে, চলো 7-এর দাগে বলেছে 1 ইএমইউকে কুলম্বতে প্রকাশ করো। ঠিক আছে, নর্মালি 1 ইএমইউ মানে হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ। তাহলে আমি ওখান থেকে 3 × 10⁹কে আলাদা করে নিই, কারণ 3 × 10⁹ মানে এর আগে দেখেছি 1 কুলম্ব। তাহলে এটা কী হবে? 10 × 1 কুলম্ব মানে 10 কুলম্ব। ক্লিয়ার? 8-এর দাগের প্রশ্নটা একটু বড় দিয়েছে। তো এই প্রশ্ন বড় থাকলে কি হলো, তোমাকে সলিউশন আমি কিন্তু একটা লাইনে করে দিচ্ছি। দেখো, Q1 আধানের উপর Q1 আধান এখানে আছে, আরেকটি আধান আছে Q2। তাহলে তোমরা থিওরিটা দেখো। প্রথম Q1 আধানের ওপর একটি আধান Q2
বল প্রয়োগ করে, তাহলে Q1 এর উপর Q2 বল প্রয়োগ করছে, ঠিক আছে। দুটো আধান পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, মানে ফোর্স ক্রিয়েট হবে, ওকে। তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছে আনা হলো, তাহলে আরেকটা আধান ওদের মাঝে আনা হলো, বা ওদের মাঝে আনা বলে ওদের সামনে আনা হলো, ঠিক আছে। তাহলে Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বলের কি পরিবর্তন হবে? তো প্রথমে এখানে তোমরা থিওরিটা দেখো। থিওরি হচ্ছে কার দেখবে? ইলেকট্রিক ফিল্ডের দেখবে। তো আমি তোমাকে একটা কথা বলে দিই যে Q1 Q2 যে আধান আছে, কুলম্বের সূত্র কি বলছে? ওই দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে একটা থাকবে ফোর্স। এই ফোর্সটা বাইরে থেকে অন্য কোনো ওর পাশে কোনো আধানকে আসলে ওর সাথে কোনো সম্পর্ক নেই। Q1 Q2-র উপর যতটা বল প্রয়োগ করার কথা অত প্রয়োগ করবে, তারপরে Q3-কে আনলে সে তার সাথে পরে যোগাযোগ করবে। কী বললাম বুঝতে পেরেছো? মানে Q1 Q2-র মধ্যে যে ফোর্স আছে ওটা একই থাকবে, বাইরে থেকে যতই আধান আনুক না কেন এর কোনো পরিবর্তন হবে না, লিখে দিয়েছি। তো ইজি প্রশ্নগুলো। আচ্ছা চলো 9 দাগের প্রশ্নটা দেখো। 9 দাগের প্রশ্নটা কিন্তু তোমার ওই 3 দাগের প্রশ্নের মতো। 0.8 কুলম্ব আধানকে Q1 আর Q2-তে বিভক্ত করো। এবার পরস্পর থেকে 30 সেমি দূরে রাখা হলো। Q1 আধানের উপর বল সর্বোচ্চ কখন হবে? যখন গুণফলটা বেশি হবে। তো ঠিক আছে, গুণফল কী করে হবে? 0.8 আছে মানে ভেঙে নাও, 0.4 ওটাই গুণফল সর্বোচ্চ। তাও Q1 Q2-র মান হচ্ছে কি 0.4। এটা করেছি এর আগে। তো চলো লাস্ট এটা আমি বলে দিই একটু। কী বললাম? 10 দাগের প্রশ্নটা দেখো। একটি নির্দিষ্ট ব্যবধানে দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে পরাবৈদ্যুতিক ফলক রেখে দিয়েছে, মানে এটাও -Q এটাও -Q, দুটো আধান আছে ওদের মধ্যে পরাবৈদ্যুতিক ফলক রেখে দিয়েছে একটা, ওকে। মানে ওটাকে আমরা কী বলবো? কে। তাহলে ওটা এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা ঢুকিয়ে দেওয়া হলো। তার ফলে কী পরিবর্তন হবে? ঠিক আছে দেখো, আমি এখানে দেখিয়েছি। দেখো -Q আধান আছে, পরস্পরের দূরত্ব যদি d হয়, যদি এটা বায়ু মাধ্যমে থাকে কী হবে? F = K ইন্টু ওটা 1/K হয়ে গেছে, F = K ইন্টু Q/d²। এর মানে কি? বায়ু মাধ্যমে কে এর মান কত হয়? কে এর মান হচ্ছে 1 হয়। তাহলে F = কী হবে? Q²/d²। এবার যদিও ওর মাঝে এখানে পরাবৈদ্যুতিক ফলক ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কে এর মান 1-এর থেকে বেশি হয়ে যাবে। এবার যদি 1-এর থেকে বেশি হবে তাহলে 1/K, নিচে যে কে আছে ওই কে এর মান কী হবে? বাড়বে। আর যদি কে এর মান বাড়ে, ওটা তো F আর K হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে F ভ্যালু 1/K হলে কে এর মান যদি বাড়ে F এর মান কী হবে? কম হবে। ক্লিয়ার না? ব্যাপারটা বুঝতে পারেনি? নর্মাল যতটা ফোর্স লাগার কথা, কে যেহেতু নিচে আছে F ভ্যালু 1/K, তাহলে কে এর মান বাড়লে আমার কী হবে? F এর মান কমবে, ওকে। তো এইরকম করে তোমাদের আবার আমি সলিউশনটা দেখাচ্ছি, তোমরা এবার সলিউশনটা দেখো। এবার এখানে তোমাদের 24টা MCQ সলিউশন করে দেওয়া আছে, টোটাল হচ্ছে 58টা। এবার তোমাদের কি করবো? নর্মালি কিছু MCQগুলো এখানে দেখিয়ে দিব, ওকে। তাহলে এখানে দেখো তোমরা, আমি ছোটো হয়ে যাচ্ছি, তোমাদের আমি কিন্তু সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে তোমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কি করবে? HS ফিজিক্স 2030 কি HS ফিজিক্স 2025-এর তোমরা কি করবে? সাজেশনটা কালেক্ট করে নিও। সাজেশনের মধ্যে কি আছে? সাজেশনের মধ্যে এই সমস্ত প্রশ্ন পেয়ে যাবে, আর এক্সট্রা প্রশ্নও পাবে। বিভিন্ন ধরনের যে MCQ বই বেরিয়েছে, ওর যে ইম্পর্টেন্ট প্রশ্ন ওগুলো অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারা চাও ফিজিক্সে ভালো রেজাল্ট করতে, এবং তোমরা বাকি পিডিএফগুলো দেখো, খুব সুন্দরভাবে হাতের লেখা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো, তোমরা কি করবে? যে ইউটিউবে যে লাইভ ক্লাস করানো হয়েছে ওর মধ্যে এই সলিউশনগুলোকে আলোচনা করে দিয়েছে। আমি জাস্ট একটা সাজেশন ভিডিওর উপর ডিপেন্ড করে আমি তোমাদের কিন্তু এই পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। যে এইভাবে তোমাদের বলতে চাইছি, তোমরা যারা ফিজিক্সকে নিয়ে টেনশনে আছো একদম টেনশন করবে না। তোমরা এই যে MCQগুলো আছে ছায়াপ্রকাশনের বইতে, এই MCQগুলো সলিউশন বায়োচ্যাম্প থেকে করো, আর বায়োচ্যাম্পের যে ফিজিক্সের সাজেশন আছে ওটা কালেক্ট করো। এটাই হচ্ছে তোমাদের কিন্তু এনাফ, এর থেকে বাইরে আর কোনো কিছু করার দরকার নেই। তোমাদের হাতে সময় কম আছে, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করে দিও। তোমাদের ভালো লাগলে তোমরা কি করবে? এই প্রশ্নগুলো তোমরা কালেক্ট করো। দেওয়া আছে ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক আর নাম্বারের লিঙ্ক, তোমরা অবশ্যই দেখবে। আর হচ্ছে বেস্ট অফ লাক, ভালো থেকো, ওকে। ঠিক আছে।